এই যে ঘোড়ার গাড়ি, এই ঘোড়া গাড়ি দিয়ে কিন্তু তারা মালামাল পরিবহন করে থাকেন সবসময়। আর এই চরে কিন্তু কোনো যানবাহন নেই, কোনো ইঞ্জিন চালিত কোনো গাড়ি নেই, শুধুমাত্র ঘোড়ার গাড়ি দিয়ে তারা মালামাল নিয়ে আনে, রোগী পরিবহন করে। একমাত্র এই ঘোড়া গাড়ি হচ্ছে তাদের একমাত্র মাধ্যম। আর এখানে তো কোনো বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। না কারেন্ট নেই, কারেন্ট আছে ওই পশ্চিমে চরত, পশ্চিমে চরত, কিন্তু টিনের চরে নাই। না টিনের চরে ওই শাখাটা হ্যাঁ কারেন্ট আছে নদী পার করি। কিন্তু এই ডিজিটাল যুগে আপনারা এই বিদ্যুৎ ছাড়া থাকেন কেমনে? এটা তো না থাকবে বুদ্ধি আছে। নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো রাস্তাঘাট। গ্রীষ্মকাল আসলে বন্যার আতঙ্কে দিন কাটাতে হয় টিনের চরের সাধারণ মানুষদের। আমাদের কাছে জীবনের সমীকরণটা সহজ হলেও প্রকৃতির সাথে সংগ্রাম করে টিকে থাকা চরাঞ্চলের মানুষদের জীবনের সমীকরণটা মেলাতে কষ্ট হয়। প্রতি বছর বন্যা, নদী ভাঙন ও কালবৈশাখীর মতো প্রাকৃতিক দুর্যোগে চরবাসীর দুঃখ কষ্ট আরও দ্বিগুণ করে তোলে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি জামালপুর জেলার দেনগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাটে। এই বাহাদুরাবাদ ঘাট একসময় ব্যস্ততম একটি জনপদ ছিল, কিন্তু কালের বিবর্তনে এবং নদী ভাঙনের জন্য আজ এই বাহাদুরাবাদ ঘাট কিন্তু পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। ওইদিকে একটি রেল লাইন ছিল, রেল লাইনটা কিন্তু একদম নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তো এই বাহাদুরাবাদ ঘাট থেকে কিন্তু মানুষজন বিভিন্ন অঞ্চলে যায় এবং এখান থেকে কিন্তু নৌকা বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকে, যার কারণে উত্তরবঙ্গের প্রায় 13 থেকে 14টা জেলার মানুষজন এই বাহাদুরাবাদ ঘাট হয়ে তারা চলাচল করে থাকেন, যার জন্য তাদের সময় সাশ্রয় হয় এবং খরচও বেঁচে যান। একটি নৌকা ইতিমধ্যে কিন্তু টিনের চর থেকে বাহাদুরাবাদ ঘাট কিনারে ভিড়লো। এখন আমরা এই নৌকা দিয়ে যাব হচ্ছে টিনের চর। আর আজকে আমরা টিনের চর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং টিনের চরের মানুষের জীবনযাপন আপনাদের দেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এইসব মানুষের কিন্তু একমাত্র বাহন হচ্ছে নৌকা। তারা নৌকা দিয়ে কিন্তু সারা বছর যাতায়াত করে থাকেন। বর্ষা, তারপর হচ্ছে গ্রীষ্মকালীন, সবসময় কিন্তু তাদের নৌকা ছাড়া কোনো আর উপায় নেই যাতায়াতের। তো বর্ষার সময় তাদের একটু সুবিধা হয়, কারণ এইসব নৌকাগুলো কিন্তু সরাসরি বাড়ির সামনে গিয়ে থামে। ভাই একটু কথা বলতে চাই, কোন জায়গা থেকে আসলেন আপনারা? টিনের চর। টিনের চর থেকে? আচ্ছা, আসলেন যে নৌকা দিয়ে আপনার ভাড়া কত লাগলো? নৌকা ভাড়া 20 টাকা। নৌকা দিয়ে কি যাতায়াত করেন? জি। বর্ষা মৌসুমে আপনারা কি করেন? নৌকা দিয়েই। কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা না। সমস্যা কি? সমস্যা হলে কি সমাধান করতে পারবেন? না, তারপর আমরা জানতে চাই যে আপনারা কিভাবে চলাচল করেন, জীবনযাপন করেন, এটা একটু জানতে চাচ্ছি আমরা। এটাই তো আমিও বলতেছি যে আমার যদি সমস্যা হয় তা আপনারা সমাধান করতে পারবেন, না হলে ওটা দিয়ে আঙ্গুরে নৌকা দিয়ে চলাফেরা করার লাগে। তো আমরা কথা বলছিলাম চরাঞ্চলের মানুষদের সাথে, তারা বললো তাদের নৌকা হচ্ছে একমাত্র ভরসা, যে কোনো জরুরি রোগী এইসব নৌকা দিয়ে পরিবহন করে থাকেন। আমাদের নৌকা ছেড়ে দিল। শুষ্ক মৌসুমে নৌকা কম থাকলেও বর্ষা মৌসুমে অনেক নৌকা চলাচল করে বাহাদুরাবাদ ঘাট থেকে টিনের চর পর্যন্ত। এই মুহূর্তে আমরা যমুনা নদীর মাঝখানে রয়েছি, আর ওই পাশে হচ্ছে দেনগঞ্জের বাহাদুরাবাদ ঘাট, আর ওই পাশে হচ্ছে টিনের চর। তো আমরা আজকে যাবো হচ্ছে টিনের চরে। আর অনেক মানুষ কিন্তু নৌকার জন্য অপেক্ষা করতেছে, তারা এই নৌকা দিয়ে এই পাশে আসবেন এবং তারা হাট বাজার করে নিয়ে আবার ফিরে যাবেন টিনের চরে। তো বন্ধুরা, আমরা টিনের চরে এসে পৌঁছলাম। আর এখানে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। এই মানুষগুলো কিন্তু এই নৌকার জন্য অপেক্ষা করতেছিল, কখন নৌকা আসবে আর তারা নৌকা দিয়ে ওপারে যাবেন। আসলে তাদের সবসময় অপেক্ষার পর গুনতে হয় এই নদীর ঘাটে এসে, কারণ এই নদীতে মাত্র একটা নৌকা চলে লোকজন পারাপার করার জন্য। আর একবার যদি নৌকা মিস হয়ে যায়, প্রায় 20 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়। নৌকা থেকে নেমে আমাদের আরও 4 থেকে 5 কিলোমিটার পথ হেঁটে হেঁটে টিনের চরে পৌঁছাতে হবে। দুপাশে ভুট্টা আর গমের ক্ষেত, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। চরাঞ্চলে মানুষরা এই রাস্তা দিয়ে সবসময় চলাচল করে থাকেন। আর বর্ষা মৌসুমে এখানে পুরোটুকু পানিতে টইটম্বুর থাকে। ঘোড়ার গাড়ি, এই ঘোড়া গাড়ি দিয়ে কিন্তু তারা মালামাল পরিবহন করে থাকেন সবসময়। আর এই চরে কিন্তু কোনো যানবাহন নেই, কোনো ইঞ্জিন চালিত কোনো গাড়ি নেই, শুধুমাত্র ঘোড়ার গাড়ি দিয়ে তারা মালামাল নিয়ে আনে, রোগী পরিবহন করে। একমাত্র এই ঘোড়ার গাড়ি হচ্ছে তাদের একমাত্র মাধ্যম। এই যে দেখতে পাচ্ছেন একটা ঘোড়ার গাড়িতে কত মালামাল। এগুলো সম্ভবত ভুট্টা তারা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন। আর ঘোড়ার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, আমরা পেট দেখে বুঝতে পারছি। অনবরত কিন্তু নিঃশ্বাস নিচ্ছে, ছাড়ছে, নিচ্ছে, ছাড়ছে, এরকম অবস্থা দেখুন।
ঘোড়ার গাড়ি তো আপনার, তাই না? হ্যাঁ। এই ঘোড়ার পিছনে খরচ করেন কত আপনি দৈনিক? ঘোড়ার বাসে খরচ 150, 200, 300 বন্ধ যা প্রতিদিন প্রতিটা দিন। ইনকাম কত হয়? 1000, 1000 টাকা income হয়। 500, 600, 700। আচ্ছা, ওই চর থেকে আপনার নদীর ঘাট পর্যন্ত এক ট্রিপ মারলে কত টাকা পান? এই যে এক ট্রিপ নিলাম 500 টাকা দিছে। 500 টাকা। হ্যাঁ, আর অন্য কোনো গাড়ি নাই এখানে? আছে গাড়ি, আর মহিষা গাড়ি আছে। মহিষের গাড়ি আর শুধু ঘোড়ার গাড়ি, দুইটাই? দুইটাই। এতে কি আপনার সংসার চলে এই 1000 টাকা দিয়ে? সংসার চলে না, না জানগা দুইটা বেড়া পড়াশোনা করা নাগে। তারপর আছে আছে মাদ্রাসা বের বানিয়েছে। এমনি কোনো আবাদ টাবাদ করেন না? ভুট্টার আবাদ আছে না। ভুট্টা আর হচ্ছে ঘোড়ার গাড়ি, দুইটা আপনার এই দুইটা আমার ই করেন, এই দুই যা ইনকাম হয় তাই দিয়ে চলেন? যা ইনকাম হয় দুইটা দিয়ে চলা। আর যখন বন্যা হয় তখন কি করেন? বন্যা হওয়ার সনকা বসা হ, ঘোড়ার গাড়ি বন্ধ থাকে। ঘোড়া গাড়ি বন্ধ থাকে। ধন্যবাদ। তো আমরা কথা বলেছিলাম এক ঘোড়ার গাড়িওয়ালার সাথে, সে আমাদের জানালো এই ঘোড়ার পিছনে প্রতিদিন প্রায় 200-300 টাকা খরচ হয় এবং সে 500-600 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন প্রতিদিন। তো এই ঘোড়ার গাড়ি হচ্ছে এই গ্রামের একমাত্র বাহন। এই ঘোড়ার গাড়ি দিয়ে কিন্তু তারা মালামাল পরিবহন করে থাকেন সবসময়, আর অন্য কোনো যানবাহন নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন শুধু বালু আর বালু, এখানে যে পায়ে হেঁটে যাবে তাও কিন্তু রিস্ক, প্রচণ্ড গরম এবং যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের জন্য কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। তো আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানবো, এই যে গ্রামের যারা মানুষজন রয়েছে তাদের তো কষ্ট হয় অনেক, তাই না? অনেক কষ্ট হয়। কেমন কষ্ট একটু বলেন তো আমাদের। কষ্ট মানে বন্যা এলে কষ্ট হয়, জানকা কত গেলে বিহতা মানুষ আছে, এলে চলা বিপত্তি। গরিব মানুষ আছে না, কত হ্যাঁ, গেলে অনেক গরিব মানুষ আছে। বলে কোনদিন ভাত পা না পা এটা ঠিক আছে, মানুষের কাছে চা চিমটি খা। চাই চিমটে খায়। হ্যাঁ। আরেকটা বিষয় জানতে চাই, ধরেন অনেক মানুষ রয়েছে যারা অসুস্থ হয়ে গেল হঠাৎ করে, বুঝছেন, তারাই ওই মুহূর্তে কি করব? ওই ঘোড়া গাড়ি আছে, এই ঘোড়া গাড়িতে ঘাটে নিয়ে যায়, ঘাটা নিয়ে এসে নিয়ে এসে নৌকাতে নিয়ে যাবো। কিন্তু যে রাস্তা আরো তো অসুস্থ হয়ে যাব। অসুস্থ হইলো নিয়ে যান নিবো, হ্যান বুদ্ধি আছে। বুদ্ধি নাই। সোচারের মধ্যে ছা হ্যান বুদ্ধি আছে। তো ভবিষ্যতে কি শহরে যাওয়ার চিন্তা ভাবনা আছে? শহরে যা চিন্তা ভাবনা আছে, যা টিয়া বসে নেবো না। চলতে চলতে 30 মিনিটের পথ অতিক্রম করে অবশেষে আমরা টিনের চরে এসে পৌঁছলাম। এই চরের ঘরবাড়িগুলো খুব সাধারণভাবে তৈরি করা হয়েছে। অনেক বাড়ি শুধুমাত্র ছন দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা তো এই গ্রামের ভিতর থাকেন, যখন বন্যা হয় ওই টাইমে আপনারা মানে কিভাবে থাকেন? বন্যা হয় মানে যে পানি হয় তো, হুম। পানি হওয়ার পরে ওই লিচে পানি হয় জায়গা, ওই উঁচু জায়গা যেটুকু হয় ওই জায়গার মধ্যে আমরা আর কি ঠাই নিয়ে সবাই বসবাস করি আর কি ঠাই। ওখান তো বড় সমস্যা নাই, যে সমস্যা হয় যে সময় মনে করেন বন্যা আসে, বন্যার টাইমে মনে করেন ভালো মতনই পানি আসে জায়গা, তারপর আবার আমার একটু বিপদই হয়, চলাফেরা মেলা বিপদ হয়, মানে একটু জায়গা যেহেন উঠে থাকে ওই জায়গার মধ্যে আমরা সবাই একটু আশ্রয় নিয়ে বয়ে বয়ে থাকি। এই আচ্ছা, আপনারা তো এই চরের ভিতরে থাকেন, যদি একটা মানুষ অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, ওই মুহূর্তে আপনারা কি করেন? এই মুহূর্তে যে নৌকা নেওয়ার আগে যার লোক আছে তার কাছে যাওয়ার আগে, ভাই এই সমাচার আমার রুগী হয়ে আছে, আমরা এইভাবে অসুস্থ হয়েছে, আমার নৌকাটা দেন, আমরা একটু পার হয়ে শোন, ওই নৌকা দেয়, নৌকা দেওয়ার পরে সাহায্য করে আমরা পার হয়ে যাই। পার হয়ে যাওয়ার পরে হাসপাতাল, সরকারি হাসপাতাল দেওয়ানগঞ্জ, ওই হাসপাতালে আমরা চিকিৎসা হয়, ওই চিকিৎসা বাবদ আমরা আল্লাহ মাফ করে। টিনের চরের মানুষগুলো আন্তরিক ছিল। আমি শহর থেকে তাদের গ্রামে যাওয়াতে তারা অনেক খুশি হয়েছে। অনেকে আবার দুপুরে খাওয়ার জন্য অনেক জোরাজুরি করলো। এখানকার মানুষরা বেশ অতিথিপরায়ণ, তাদের কথাবার্তা আচার আচরণ দেখেই বোঝা যায়। আর এখানে তো কোনো বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। না কারেন্ট নেই, কারেন্ট আছে ইয়ত ওই পশ্চিমে চরত, পশ্চিমে চরত, কিন্তু টিনের চরে নাই। না টিনের চরে ওই শাখাটা হয় কারেন্ট আছে নদী পার করি। কিন্তু এই ডিজিটাল যুগে আপনারা এই বিদ্যুৎ ছাড়া থাকেন কেমনে? এটা তো না থাকি বুদ্ধি আছে, তাই তো, না থাকি বুদ্ধি আছে। কেউ কোন ব্যবস্থা করে না, কোন মেম্বার কাউন্সিলর? মেম্বাররা কি ব্যবস্থা করবো? দেখুন তারা কি চরের ভিতর থাকে, যে চরে কোনো কারেন্ট নাই, বিদ্যুৎবিহীন চর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কারেন্ট যাবে, কিন্তু এই টিনের চরে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। তারা কতটুকু কষ্টে থাকে তাহলে বুঝুন একবার। এই গরমের ভিতরে তাদের নেই কোনো ফ্যান, নেই কোনো পাখা, কি একটা যে অবস্থা তাদের। যারা এখানে বসবাস করে তারাই বলতে পারবে যে তাদের কষ্ট কতটুকু। আচ্ছা, যখন আপনারা এই যে থাকেন গরম দিনে, এই ফ্যান ছাড়া কোনোই নাই, কিছু নাই, এসি নাই, ফ্যান নাই, তখন কি করেন ওই মুহূর্তে গরমের মধ্যে? বিছানা দেন আগে, বিছুন দিয়ে বাতাস করেন? হ্যাঁ, বিছান দিয়ে বাতাস করা না, গাছ না কোনো গাছ তলে যায় থান আগে। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আপনার ঘরে একমাত্র এই অঞ্চলেই কারেন্ট নাই। এই অঞ্চলে কারেন্ট নেই। এছাড়া আপনার ভোলা কিন্তু একদম দ্বীপ এলাকা, বুঝছেন, মনপুরা, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ,
একদম দক্ষিণ অঞ্চলে, সেই সব এলাকায় কিন্তু কারেন্ট গেছে। প্রত্যন্ত অঞ্চলে সুন্দরবনের ভিতরে কারেন্ট গেছে, কিন্তু আপনার এই এলাকায় এমন করে আসে নাই। এই এলাকায় কারেন্ট আসেনি। বিদ্যুৎবিহীন একটা গ্রাম অঞ্চলে থাকার যে কতটা কষ্ট তারাই বুঝে। আমরা শহরে 1টা ঘন্টা কারেন্ট গেলে মানে জীবন যায় যায় অবস্থা, এরকম অবস্থা হয়ে যায় আমাদের। টিনের চরে মানুষরা কষ্টে থাকলেও এরা সবসময় হাসি মুখে থাকেন। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এই চরে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। বিদ্যুৎবিহীন একটি জনপদে বসবাস করা কত কষ্টের ব্যাপার এখানকার মানুষরা ছাড়া কেউ বলতে পারে না। ডিজিটাল যুগে এসে আদিম যুগের মতো বসবাস করছে এই টিনের চরের হাজার হাজার মানুষরা। এই মুহূর্তে আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, মানে কাপড়ে তৈরি একটি ঘর, এই ঘরটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। মানে এই চর এলাকার প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এটি। এখানকার স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানবো যে এই ঘরটা কিভাবে নির্মাণ করা হয়েছে এবং কোন সংস্থা থেকে এই ঘর দেওয়া হয়েছে। এটা তো স্কুল, তাই না? জি, এটা কিভাবে তৈরি করা হয়েছে এবং কোন থেকে দিচ্ছে এটা? এটা ভাই আমাদের এলাকায় আছে নতুন প্রতিষ্ঠান, উনিরা চায়না দেশে থাকে, উনিরা বলছে কয়েক ঘন্টার ভিতরে আমরা ঘর তুলে সাজাম। আমরা খালি দেখছি, দেখছি উনিরা 1 ঘন্টার ভিতরে লোকজন এসে তুলে হয়ে গেছে। শিশু বাচ্চাদের পড়াশোনা করানো হয় এখানে। বাচ্চা পোলাপান লেখাপড়া করে 40-50 জন এই ঘরের ভিতরে 40-50 জন লেখাপড়া করে। লোকজন কি হয় পোলাপান? পোলাবান হওয়া। কয়টা থেকে শুরু হয় স্কুল? 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা পড়ানো হয়। 3টে মাস্টার থাকে। 3টা মাস্টার। আর আমরা জানি গ্রামাঞ্চলে যে স্কুলে দুধ বিস্কুট দেওয়া হয়, এগুলো কি দেয় না? যে ওই ওখানে দেয়, ওই স্কুলে দেয়। এটা দেয় খাই কলা, সপ্তাহে পর কলা আর পাউরুটি, কেক এগুলো দেয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম তাদের সাথে, তারা বললো যে এটা হচ্ছে শিশু শ্রেণী। মানে এসব এখানে কিন্তু ছোটো ছোটো পোলাপানদের, ছেলে মেয়েদের মানে লেখাপড়া করানো হয়। দেখুন এই যে একটা পতাকা, আর এখানে রয়েছে বন্যা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অফিসিয়াল মানচিত্র, এবং এখানে রয়েছে ইউনিসেফ, মানে ইউনিসেফ থেকে এটা দেওয়া হয়েছে। তো ঘরটা কিন্তু অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে। যে কোনো বন্যা, তারপর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো হলে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া যাবে এই ঘরটি। এবং এখানে কিন্তু সুন্দর একটি দৃশ্য আর্টিস্ট করা হয়েছে, গ্রামাঞ্চলের দৃশ্য। এইসব স্কুল নির্মাণ করা হয় মূলত দরিদ্র পীড়িত এলাকায়, যেসব এলাকা ক্ষতিগ্রস্ত এবং বন্যা কবলিত এলাকা, সেসব এলাকায় এসব অস্থায়ী স্কুল নির্মাণ করা হয়। এবং এই অস্থায়ী স্কুলে ছোটো ছোটো কিন্তু অনেক ছেলে মেয়ে লেখাপড়া করেন। তো একসময় কিন্তু এই চরাঞ্চলের শিশুদের এরকম সুযোগ সুবিধা ছিল না, তারা লেখাপড়া করতে পারতো না। কিন্তু বর্তমান সরকারের আমলে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার শিশুদের জন্য বিশেষ করে। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগলো, আমার লাইফের প্রথম এইসব স্কুল দেখলাম, অস্থায়ী স্কুল। আসলে চর এলাকার মানুষের যে কতটা দুঃখ কষ্ট, তারা কতটা যে অবহেলিত, এসব অঞ্চলে আসলেই বোঝা যায়। এই দেখুন বন্ধুরা, যত দূর চোখ যায় শুধু চীনাবাদামের ক্ষেত দেখা যায়। ধুধু করে মাঠের উপরে মাঠ চীনাবাদাম কিন্তু চাষ করা হচ্ছে জামালপুর জেলার দেনগঞ্জ উপজেলার চরাঞ্চলে। তো এইসব চর এলাকায় একমাত্র বাদাম ছাড়া আর কোনো ফসল চাষ করা হয় না। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে বাদাম গাছ, এগুলা দেখুন এই যে। তো একটা আমরা গাছ তুলে দেখি বাদাম কেমন হয়েছে, একটু আপনাদের দেখাই একটা গাছ তুলে। এই যে দেখুন কত বাদাম, এই যে অনেক বাদাম হয়েছে কিন্তু। এই চরের মানুষদের একমাত্র জীবন জীবিকার উপায় হচ্ছে কৃষিকাজ ও গবাদি পশুপালন। ভুট্টা, গম, চীনাবাদাম, মরিচ, পেঁয়াজ সহ বিভিন্ন রকম ফসল চাষ করা হয়। সেই সাথে প্রতিটি বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি পালন করা হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, জামালপুর জেলার দেনগঞ্জ উপজেলার টিনাচর থেকে এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।